পরকীয়ার ব্যাপারটা বর্তমান সময়ে একটা ভয়াবহ সামাজিক সমস্যার রূপ নিয়েছে। অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের সংসারে অশান্তি তৈরি হচ্ছে, এমনকি অনেকের তো নিজের জীবনটাই হারাতে হচ্ছে এই পরকীয়ার জের ধরে। আগে ব্যাপারগুলি আমরা নাটক সিনেমায় দেখতাম, বই পুস্তকে পড়তাম, কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিদিন এরকম দু চারটা নিউজ শুনি, অমুক তমুক অমুক তমুক জায়গায় পরকীয়া করে ধরা পড়েছে, এই হয়েছে সেই হয়েছে। এখন এই পরকীয়া ব্যাপারটা কি খুব আধুনিক কোনো আবিষ্কার, বা এটা কি আসলে সোশ্যাল মিডিয়া, নাটক সিনেমা এইসবের জন্যই শুরু হয়েছে, নাকি এটা প্রাচীন কাল থেকেই ছিল? সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে যে পরকীয়া ব্যাপারটা সোশ্যাল মিডিয়া বা নাটক সিনেমার কোনো ইউনিক আবিষ্কার না, এটা আসলে প্রাচীন কাল থেকেই ছিল। কত প্রাচীন বলাটা কঠিন, কারণ পরকীয়া তো কেউ জানায় শোনায় ঢাক ঢোল পিটিয়ে করে না, খুবই গোপন এবং ব্যক্তিগত ব্যাপার। তবে পৃথিবীর ইতিহাস ঘাটলে সবচেয়ে প্রাচীনতম যে পরকীয়া প্রেমের প্রমাণ পাওয়া যায় বা যে গল্পটা জানা যায়, সেটা আজ থেকে প্রায় 4600 বছর আগের। প্রাচীন মিশরের দার এল মদিনা শহরে এই ঘটনাটা ঘটেছিল। ইমাজিন করেন 4600 বছর আগে। তো কি ছিল সেই স্টোরি, কি ছিল সেই পরকীয়ার গল্প, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট ভিডিওতে যাওয়ার আগে বা মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা কাউকে পরকীয়া উদ্বুদ্ধ করা বা অনুপ্রাণিত করার উদ্দেশ্যে করা হচ্ছে না, এটা জাস্ট হিস্ট্রিক্যাল আলোচনা হিসেবে আপনারা সবাই নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। পৃথিবীর প্রাচীনতম পরকীয়া শব্দটা শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে ক্লিওপেট্রা আর মার্ক অ্যান্টোনিওর সেই বিখ্যাত পরকীয়ার কথা। ক্লিওপেট্রা ছিলেন মিশরের অনিন্দ্য সুন্দরী এক নারী, ছিলেন মিশরের রানী। তার রূপে গুণে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যান রোমান জেনারেল মার্ক অ্যান্টোনিও। এদিকে মার্ক অ্যান্টোনিও ছিলেন বিবাহিত, তার স্ত্রী ছিলেন অক্টোভিয়া, এছাড়াও তার 2 সন্তানও ছিল। ক্লিওপেট্রার রূপে গুণে মুগ্ধ হয়ে তিনি তার স্ত্রী, সন্তান, সংসার, এমনকি নিজের মান সম্মানের কথাও ভুলে গেলেন। তাদের এই দুইজনের প্রেম এক ঐতিহাসিক প্রেম। তাদের এই প্রেম নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। জাস্ট একটু বলে রাখি যে এই পরকীয়ার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। এই পরকীয়ার জের ধরে মার্ক অ্যান্টোনিও আর ক্লিওপেট্রা দুজনকেই জীবন দিতে হয়েছিল। এই ঘটনা আজ থেকে প্রায় 2000 বছর আগে। তবে আপনি যদি প্রাচীনতম পরকীয়া হিসেবে চিন্তা করেন তাহলে এটা খুবই আধুনিক, কারণ এই ঘটনারও প্রায় 2600 বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2600 খ্রিস্টাব্দে মিশরে পরকীয়া গল্পের বা পরকীয়া প্রেমের প্রমাণ পাওয়া গেছে। বাট এইখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো যে আমি এখানে শুধুমাত্র মিশরের সেই পরকীয়ার কথা বলবো তা না, এখানে মূলত 3টা পরকীয়ার ঘটনা নিয়ে আলোচনা করব। কেন আমি একটার বদলে 3টা বলবো সেটা ভিডিওর ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর প্রাচীনতম যে পরকীয়া, ক্লিওপেট্রারও প্রায় 1000 বছর আগে, অর্থাৎ আজ থেকে 3000 বছর আগে যে পরকীয়া প্রেমের কাহিনী সবাই জানে বা সবচেয়ে বেশি প্রচলিত ছিল, সেটা হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা ইহুদিদের তানাক থেকে একটা ঘটনা, যেটাকে দ্য লাভ অ্যাফেয়ার অব কিং ডেভিড অ্যান্ড বাথশিবা নামে পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে এটার প্রচলন রয়েছে, চর্চা রয়েছে। তো এই ঘটনাটা আগে বলি। কিং ডেভিড ছিলেন ইসরায়েলের একজন রাজা, খুবই শক্তিশালী পাওয়ারফুল একজন রাজা। তার ছিল বিশাল এক প্রাসাদ। এই প্রাসাদের ছাদে তিনি প্রায় প্রতিদিন বিকালেই হাঁটাহাঁটি করতেন, নিজের মতন করে সময় কাটাতেন। তো এরকমই এক বিকালবেলা তিনি যখন প্রাসাদের ছাদে হাঁটাহাঁটি করতেছিলেন, এই সময়ে তিনি দূর থেকে দেখতে পান যে একজন নারী তিনি গোসল করতেছেন। তো গোসলরত অবস্থায় দূর থেকে এই নারীকে দেখে তার মনে হয় যে পৃথিবীতে এর চেয়ে সুন্দরী বা রূপবতী কোনো নারী তিনি কোনদিন দেখেন নাই। তিনি ছিলেন রাজা, সাথে সাথেই বাসায় ফিরে গিয়ে তার লোকজনকে পাঠান ওই মহিলাকে ডেকে নিয়ে আসতে। ওই মহিলা আসে, জানা যায় যে এই মহিলা, তার নাম হচ্ছে বাথশিবা। সে হচ্ছে উরিয়া অব হিটাইট নামক এক লোকের স্ত্রী। এই উরিয়া অব হিটাইট হচ্ছে কিং ডেভিডের সেনাবাহিনীরই একজন সৈনিক। তো উরিয়া অব হিটাইট তখন কিং ডেভিডের নির্দেশেই একটা যুদ্ধে ছিলেন জেরুজালেম থেকে অনেক দূরে। তো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল ডিটেইলস তেমন কিছু জানা যায় না, বাট এটা জানা যায় যে ওই সাক্ষাতের পর তারা পরকীয়া শুরু করেন বা শারীরিকভাবে মিলিত হন, এবং এই মিলনের ফলে বাথশিবা প্রেগনেন্ট হয়ে যান। তো এইদিকে বাথশিবার হাজবেন্ড তখন যুদ্ধের কারণে জেরুজালেম থেকে অনেক দূরে। এই অবস্থায় উনি যে প্রেগনেন্ট হয়ে গেলেন, এটা তো একটা কেলেঙ্কারির ব্যাপার হবে। এখান থেকে তো তাকে উদ্ধার করতে হবে। এই জন্য কিং ডেভিড একটা বুদ্ধি তৈরি করেন। তিনি একটা পত্র পাঠান উরিয়া অব হিটাইট যেখানে যুদ্ধ করতেছে সেই যুদ্ধের কমান্ডারের কাছে, এবং বলেন
যত দ্রুত সম্ভব উরিয়া ও ভিটাইটকে জেরুজালেমে পাঠানোর জন্য। রাজার আদেশ পাওয়া মাত্রই উরিয়া ও ভিটাইট জেরুজালেমে এসে উপস্থিত হন, কিং ডেভিডের সঙ্গে সাক্ষাৎ করেন, একসঙ্গে কথাবার্তা বলেন এবং কিং ডেভিড জানান যে যুদ্ধের পরিস্থিতি বা খবরাখবর জানার জন্য ডেকে নিয়ে আসতে। তাদের মধ্যে কথাবার্তা হয়, তারপর একসময় রাত হয়ে যায়। রাতের বেলা কিং ডেভিড বলেন যে তুমি তো অনেকদিন যুদ্ধে ছিলা, অনেকদিন পর বাড়িতে আসছো, তো যাও নিজের ওয়াইফের কাছে যাও, বাসায় থাকো। এইটা ছিল মূলত একটা চালাকি। কিং ডেভিডের উদ্দেশ্য ছিল যে যদি বাথশিবার কাছে তার হাজবেন্ডকে পাঠানো যায়, অর্থাৎ উরিয়া ও ভিটাইটকে পাঠানো যায়, তাহলে সবাই জানবে যে যেহেতু যুদ্ধের মাঝখানে সে আসছিল, ওই জন্য তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে। তো রাজা রাজার মতন করে ঘুমাইতে গেলেন। সকালবেলা উঠে দেখেন উরিয়া ও ভিটাইট সে তার বাড়িতে যায় নাই, বরং ওই রাজপ্রাসাদের বারান্দায় অনেকজন যে ছোটখাটো কর্মচারী থাকে তাদের সঙ্গে ঘুমায় পড়ছেন। তখন কিং ডেভিড তাকে ডেকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুমি বাড়িতে যাও নাই কেন, এতদিন পর আসছো, তোমার ওয়াইফ তো তোমার জন্য অপেক্ষা করতেছে। তখন উরিয়া ও ভিটাইট জানায় যে তাদের যুদ্ধে সৈনিকদের একটা এথিক্স আছে। সেই এথিক্স হচ্ছে যে তার এক ভাই যখন যুদ্ধ করতেছে তখন সে এই অবস্থায় তার ওয়াইফের সঙ্গে সময় কাটাইতে পারে না। সো সে আবারও যুদ্ধে যাবে, যুদ্ধ শেষ করে একবারে যখন ফেরত আসবে তার সঙ্গের সব সৈনিক সহ, তখন সে তার ওয়াইফের কাছে যাবে। কিং ডেভিড দেখলেন যে তার বুদ্ধিটা আসলে তেমন কোনো কাজে লাগলো না। পরের দিন তিনি আবার একই কাজ করেন। উরিয়া ও ভিটাইটের সঙ্গে অনেক গল্প করেন, যুদ্ধ বিষয়ে অনেক খোঁজ খবর নেন। তবে সন্ধ্যার পর উরিয়া ও ভিটাইটকে প্রচুর পরিমাণে মদ পান করান। তার ধারণা ছিল যে মদ পানরত অবস্থায় তার যেহেতু হিতাহিত জ্ঞান লোপ পাবে, তাই সে হয়তো তার ওয়াইফের কাছে যাবে। উরিয়া ও ভিটাইট যতই মাতাল হোক, সে তার এথিক্স থেকে দূরে সরে না। সে তার অন্য যে সৈনিক বন্ধুরা আছে, ভাইরা আছে, তারা যতক্ষণ যুদ্ধে ততক্ষণ সে তার ওয়াইফের কাছে যাবে না, এটা সে পণ করে নিয়েছে। পরের দিনও একই ঘটনাই ঘটলো। সে প্রাসাদের বারান্দায় ঘুমায় গেল। এরপর কিং ডেভিড উপায়ন্ত না পেয়ে উরিয়া ও ভিটাইটের হাতে একটা চিঠি দিলেন, বললেন এটা তুমি তোমার কমান্ডারকে গিয়ে দিবা। উরিয়া ও ভিটাইট কমান্ডারের কাছে চিঠিটা দেয় এবং ওই চিঠিতে লেখা ছিল যে উরিয়া ও ভিটাইটকে যুদ্ধের এমন একটা জায়গায় দিতে হবে যেখানে যুদ্ধের অবস্থা খুব খারাপ এবং সে সহজে মারা যাবে। আলটিমেটলি উরিয়া ও ভিটাইট তার যে মৃত্যু পরোয়ানা সেটা তার নিজের পকেটে করে তার কমান্ডারের কাছে পৌঁছায় দিল তার নিজের অজান্তেই। তাকে ওই রাজার কথা অনুযায়ী এমন একটা জায়গায় দেয়া হলো যেখানে যুদ্ধের অবস্থা খুব খারাপ ছিল। উরিয়া ও ভিটাইট সেই যুদ্ধে মারা গেল এবং পরবর্তীতে কিং ডেভিড বাথশিবাকে, যেহেতু বাথশিবা এখন বিধবা, সো বিধবা নারী হিসেবে তাকে বিয়ে করে ফেললো। এভাবেই শেষ হয় কিং ডেভিড আর বাথশিবার সেই পরকীয়ার গল্প। পরবর্তীতে তাদের ঘরে কিং সুলেমানের জন্ম হয়। এখন এদিকে এক সতর্কতার জন্য একটু বলে রাখি, কিং ডেভিড কিন্তু ইসলামের নবী দাউদ আলাইহিসসালাম, ওনার উপর পবিত্র জাবুর কিতাব নাজিল হয়েছিল। তো ইসলামী ব্যাখ্যা মতে এই ঘটনার কোনো অস্তিত্ব নাই, কারণ নবী বা রাসূল যারা থাকেন তারা সর্বদাই নিষ্পাপ এবং তারা এই ধরনের জঘন্য কাজ কখনো করতে পারেন না। তাই এটাকে বাইবেলের ঘটনা হিসেবে দেখতে হবে, এর সঙ্গে কোরআন হাদিসের কিন্তু কোনো সম্পর্ক নাই। এই ঘটনাটা আজ থেকে মোটামুটি 3000 বছর আগের, বাট তারও প্রাচীন বা তার চেয়ে প্রায় 500 বছর আগের আরেকটা পরকীয়ার কথা জানা যায়। এই ঘটনাটা জানা যায় ডি অরবিনেই প্যাপিরাস থেকে। এই ডি অরবিনেই প্যাপিরাস এটা পাওয়া যায় বর্তমান মিশরের মেমফিস শহরের সাক্কারা টম্বের ভেতরে আনুমানিক 1820-এর দিকে। আর ইতালিয়ান আর্কিওলজিস্ট এবং ইজিপ্টোলজিস্ট জিওভান্নি ডি অরবিনেই এটা 1830-এর দিকে মিশর থেকে কিনে ইউরোপে নিয়ে আসেন এবং এই ডি অরবিনেইর নাম অনুযায়ী পরবর্তীতে এই প্যাপিরাসটার নাম দেয়া হয় ডি অরবিনেই প্যাপিরাস। তো এইটাই পরবর্তীতে 1852-র দিকে একজন ফ্রেঞ্চ ভাষাবিদ ইমানুয়েল ডি রগ তিনি এটা ট্রান্সলেট করেন এবং ট্রান্সলেট করতে গিয়ে দেখা যায় যে এখানে মূলত একটা বিশাল গল্প লেখা, যেটা একটা পরকীয়ার গল্প, সবাইকে সচেতন করার জন্য লেখা। এটা লেখা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 সালে, অর্থাৎ আজ থেকে 3200 বছর আগে। কিন্তু ঘটনাটা 3200 বছর আগের না বা খ্রিস্টপূর্ব 1200 সালের না, ঘটনাটা সেই সময় থেকে অন্তত 2 থেকে 300 বছর আগে। পরবর্তীতে এটা লিপিবদ্ধ করা হয়। এই ঘটনাটাকে বলা হয় দ্য ট্র্যাজেডি অফ আনপু অ্যান্ড বাটা নামে। এখানে মূলত দুই ভাইয়ের একটা গল্প লেখা। এটা লিখেছিলেন ইনেনা নামক একজন স্ক্রাইব, যারা মিশরীয় হায়ারোগ্রাফিক লিপিতে বিভিন্ন জিনিসপত্র ডকুমেন্ট লিখে রাখতো, তাদেরকে স্ক্রাইব বলা হইতো। তো এইরকম একজন স্ক্রাইব ইনেনা এই গল্পটা লিখে রাখেন। তবে গল্পটা 200 থেকে 300 বছর আগের। গল্পটা দুই ভাইয়ের, বড় ভাইয়ের নাম আনপু, ছোট ভাইয়ের নাম বাটা। আনপুর এক ওয়াইফ আছে, এই ওয়াইফের নাম কিন্তু উল্লেখ করা হয়নি। এই গল্প অনুযায়ী আনপুর ওয়াইফ আনপুর ভাই বাটার প্রেমে পড়ে যায় এবং সে বাটাকে এক ধরনের পরকীয়ার প্রস্তাব দেয়। বাটা ছিল খুবই অনেস্ট এবং তার ভাইয়ের সঙ্গে প্রতারণা করার কোনো ইচ্ছা তার ছিল না, যার জন্য সে বারবার রিজেক্ট করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে আনপুর স্ত্রী বিরক্ত হয়ে একদিন আনপুর কাছে বিচার দেয় যে বাটা তাকে উত্ত্যক্ত করতেছে, তার শ্লীলতা হানি করার চেষ্টা করতেছে। যদিও বাটা এই কাজটা কখনো করে নাই, বরং বাটা যে তার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, এইটার শোধ তুলতে অনেকটা আনপুর ওয়াইফ এই ধরনের একটা
নাটক তৈরি করলো বা মিথ্যা অভিযোগ তুললো। ঘটনা শোনার পর আনপু খুবই অবাক হয়, তার ভাই তার সঙ্গে এরকম একটা কাজ করতে পারে, তার ওয়াইফের সঙ্গে এরকম একটা কাজ করতে পারে, এটা সে বিশ্বাস করতে পারতেছিল না। এক পর্যায়ে আনপু সিদ্ধান্ত নেয় তার ভাইকে খুন করবে। এইদিকে ভাইয়ের ভয়ে বাটা পালায় যায় একটা নির্জন দ্বীপে। নির্জন দ্বীপে গিয়ে অবস্থান করতে থাকে, কিন্তু দ্বীপে থাকা অবস্থায় তার মনে হয় যে সে যদি এভাবে দ্বীপের মধ্যে পালায় থাকে তার মানে হচ্ছে সে অভিযোগটা মেনে নিচ্ছে বা সেই কাজটা আসলেই করছে। এখন জাস্ট তার ভাইয়ের কাছ থেকে সে পালায় আসছে। তাকে যেভাবেই হোক তার ভাইয়ের মুখোমুখি হইতে হবে এবং জানাইতে হবে যে তার ভাইয়ের ওয়াইফের সঙ্গে কোনো খারাপ কিছু সে কোনোদিন করে নাই, বরং এটা একটা মিথ্যা অভিযোগ। সবচেয়ে বড় কথা হচ্ছে সে চায় না আজীবন তার ভাই তাকে ভুল বুঝুক। সমস্যা হচ্ছে এই ঘটনার তো কোনো সাক্ষী প্রমাণ নাই, সেইটা কিভাবে প্রমাণ করবে? তার কাছে তো কোনো ওয়ে নাই। পরে সে একটা ভয়ঙ্কর কাজ করে, সে নিজ হাতে তার পুরুষাঙ্গ কেটে ফেলে দেয় এবং ওই অবস্থায় সে তার ভাইয়ের সামনে দাঁড়ায় এবং বলে যে দেখো, আমি আসলে পুরুষত্বহীন, আমার তোমার ওয়াইফের সঙ্গে এরকম কিছু করার প্রশ্নই ওঠে না। এইটা প্রায় ৩৫০০ বছর আগের কথা, কিন্তু এটাকে আবার অনেকেই ঠিক পরকীয়া প্রেমের গল্প বলতে চায় না, কারণ এখানে ব্যাপারটা একপাক্ষিক ছিল। অর্থাৎ শুধুমাত্র আনপুর স্ত্রী এই জিনিসটা চাচ্ছিল, কিন্তু আনপুর ভাই বাটার এখানে কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এই ঘটনারও প্রায় ১১০০ বছর আগে, অর্থাৎ ৪৬০০ বছর আগে বা খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে আরেকটা রেকর্ড পাওয়া যায়, যেটাকে বলা হয় দায়ের এল মাদিনা প্যাপিরাস। কারণ এটা আবিষ্কার হয়েছিল বর্তমান মিশরের লুকজোর শহরে, যেটা প্রাচীন নাম ছিল দায়ের এল মাদিনা। এটার আরেকটা নাম হচ্ছে সল্ট প্যাপিরাস 124। তো এই দায়ের এল মাদিনা যে জায়গাটা, এইখানে আসলে প্রচুর পরিমাণে প্রাচীন প্যাপিরাস স্ক্রল বা প্যাপিরাস পেপার পাওয়া গেছে, যেখানে সরকারি বিভিন্ন ডকুমেন্ট ছিল। এগুলি কিন্তু কোনো সাহিত্যকর্ম বা প্রেমের ঘটনার জিনিস না, পুরাটাই সরকারি নথিপত্র, বিশেষ করে বিভিন্ন মামলার রায়ের কাগজপত্র। এইখানেই একটা মামলার রায়ের কপি পাওয়া যায়, যেখানে একজন মানুষের বিচার করা হয়েছিল। যার বিচার করা হয় তার নাম পানেব। সে হচ্ছে একটা পিরামিডের গার্ড বা পাহারাদার। তার বিরুদ্ধে অভিযোগ আনে মিশরের যে ফারাও ছিল তার একজন রাজকর্মচারী, তার নাম আমেনাক্ত। তার বিরুদ্ধে অভিযোগটা ছিল মূলত তিনটা। প্রথমটা হচ্ছে সে পিরামিডের ভেতর থেকে বা রয়্যাল টম্বের ভেতর থেকে মূল্যবান জিনিস চুরি করেছে। দুই, সে তার ক্ষমতার অপব্যবহার করে মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে। ৩ নাম্বার অভিযোগ ছিল সে ওই যে দার এল মাদিনা যে শহর বা গ্রাম ছিল, সেই গ্রামের একজন বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। এই ৩টা অভিযোগের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। তো এই রায়ের কপি থেকে জানা যায় যে ৪৬০০ বছর আগে মিশরে পরকীয়ার ব্যাপারটা প্রচলিত ছিল এবং এই পরকীয়ার দায়ে একজন শাস্তিও পেয়েছে। তো এই যে সল্ট প্যাপিরাস বা ডায়ের এল মাদিনা প্যাপিরাস, এটা আবিষ্কার হয় ১৮৮০ সালের দিকে। এখন আমি প্রথম যে গল্পটা বললাম কিং ডেভিড আর বাথশিবার, এটা ১৮৮০ সালের আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পরকীয়ার কাহিনী হিসেবে প্রচলিত ছিল। দ্বিতীয় যে ঘটনাটা বললাম আনপু আর তার ভাই বাটার, এটাকেও আসলে পারফেক্ট পরকীয়ার স্টোরি বলা যায় না, কারণ এখানে ব্যাপারটা একপাক্ষিক ছিল। আর তৃতীয় যে গল্পটা বললাম পানেবের গল্প, যার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল, তার পরকীয়ার পেছনে কোনো গল্প নাই। এটা একটা সরাসরি মামলার নথিপত্র। এখানে সে কার সঙ্গে করেছিল, সিচুয়েশন কি ছিল, বা সে সত্যি করেছিল কিনা, এই জিনিসগুলির সঠিক ডকুমেন্টস আসলে পাওয়া যায় না। তো আপনাদের কি মনে হয় এই তিনটার মধ্যে আসলে কোনটা সবচেয়ে প্রাচীনতম পরকীয়ার গল্প? কমেন্টে জানান। আর হোপফুলি ভিডিওটা ভালো ছিল, ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করেন, একটা কমেন্ট করেন আর শেয়ার করেন আপনার বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।